আর্টিকেল নাম্বার 70 যদি না থাকতো তাহলে কি হতো ফলাফলটা? যেমন বিরোধী দল তারা দাবি করে যে আর্টিকেল নাম্বার 70 না থাকলে আমাদের প্রার্থী বিজয়ী হতেন, মানে এরকম একটা বিষয়। আমি মনে করি আর্টিকেল নাম্বার 70 যদি নাও থাকতো, তারপরেও যে গত 20 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে সরকারি দলের প্রার্থী নিশ্চিতভাবে বিজয়ী হতেন। যেমন ধরেন, আপনি কি করে? হ্যাঁ, আমি আসছি। যেমন ধরুন, এখন সরকারি দলের ভোটার সংখ্যা কত? তাদের পার্লামেন্টে এখন এমপির সংখ্যা 213 জন, আর নারী এদিকে পেয়েছে প্রায় 38 জন। সব মিলিয়ে ধরে নিলাম সরকারি দলের ভোটার 250, আর বিরোধী দলের ভোটার 90 জন, তাদের পার্লামেন্টারিয়ান, নারী পেয়েছে 12টি, সব মিলিয়ে 100 ধরে নিলাম। এখন আর্টিকেল নাম্বার 70 যদি না থাকতো, তাহলে আসলে সরকারি দলের কতজন ভোটার মানে তাদের দলের প্রার্থীকে বাদ দিয়ে ধরেন বিরোধী দলের প্রার্থীকে ভোট দিতেন? আপনার কি অ্যানালাইসিস, মানে আপনার কি মনে হয়? প্ল্যান তো বিএনপির 31 দফা। যদি বলেন বিএনপির প্ল্যান কি, বিএনপির প্ল্যান হচ্ছে নির্বাচনী ইশতেহার। আমরা 6 মাস পূর্তিতে আমরা ব্রিফিং করে দলের পক্ষ থেকে বলেছি যে মিনিমাম 12 থেকে 13টা দফা তারা বরখেলাপ করেছেন। দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে সময়ের কারণে, অর্থের কারণে, বাস্তবতার কারণে আমি একটা জিনিস করতে পারছি না, আর দ্বিতীয়তটা হইলো আমি পরিকল্পিতভাবে ওইটার অ্যাগেনস্টে চলে যাচ্ছি। আমি যেটা ওয়াদা দিয়েছিলাম এটার ঠিক বিপক্ষে অবস্থান নিয়েছি। এখন সেটা প্ল্যানের আসলে অংশ কিনা। বাংলাদেশটাকে পেয়েছে যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না। আপনি দেখবেন গত 6 মাসে কি একজন লোককে বলতে পারবেন যে কোনো একটি স্ট্যাটাসের কারণে, কোনো একটি কথা বলার কারণে, টক শোতে কোনো একটি মিডিয়া বন্ধ হয়েছে, কোনো একটি মিডিয়াকে কাউকে চাপ দিয়েছে, এরকম কিছু আপনি দেখছেন? আপনি কিন্তু দেখেননি। তাহলে এটা তো প্ল্যানের অংশ যে মানুষ নির্ভয়ে কথা বলবে। হচ্ছে যে অলমোস্ট কারো কোনো সাকসেস নাই অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট বলেন গত 6 মাসে, অথবা হচ্ছে মিনিস্টেরিয়াল ক্যাবিনেট পজিশনে ছিলেন কয়েকজন, তারা মোটা দাগে আসলে কি করেছেন? তাকে প্রমোশন দিলেন, আবার যাকে বাদ দিয়েছেন সে এমন কি ফেলিওর করছে তাকে বাদ দিলেন? তাদেরও আহামরি কোনো সাকসেস আমি দেখি না আর কি। তো বাদও বা কেন দিলেন, কেনই বা আবার প্রমোশন দিলেন? কূটনীতি তারা দাঁড় করাতে পেরেছেন, এটা কি আপনাদের চোখে পড়ে না? উনি বলেন এনি সিঙ্গেল ডিপার্টমেন্ট আপনি দেখান তো যেখানে সরকারের ভালো সাফল্য আসছে, অথচ আমি ওনাকে একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই 6 মাসে সরকারের যে কূটনীতিক সাফল্য, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা চড়াই উচ্চয় পেরিয়ে এগিয়ে যেতে হচ্ছে সরকারকে। অর্থনৈতিক সংকট, জ্বালানি পরিস্থিতি, পররাষ্ট্রনীতি সহ একাধিক চ্যালেঞ্জ সামলে সরকার যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে, ঠিক তখনই 6 মাসের মাথায় মন্ত্রিসভার রদবদল। এরই মধ্যে এই পরিবর্তনকে সরকার কাজের গতি বাড়ানোর একটা দায়িত্বের অংশ হিসেবে ভাবছে, কিন্তু দায়িত্বের আরও কার্যবন্টনের যে স্বাভাবিক পদক্ষেপ সেটিও সামনের দিকে এমনটাই ভাবা হচ্ছে। কিন্তু রাজনৈতিক মহলে উঠেছে বিভিন্ন প্রশ্ন। এটি কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস নাকি সরকারের অভ্যন্তরীণ কোনো অস্থিরতার ইঙ্গিত, সেই প্রশ্ন করতে চান রাজনীতি যারা করছেন তারা। যদিও নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দায়িত্ব পাবার পর কেউ যদি প্রত্যাশিতভাবে কাজ করতে না পারে তাহলে এই পরিবর্তন আনা স্বাভাবিক, এবং সেই জায়গা থেকেই বলা হচ্ছে 6 মাসের মাথায় রদবদলের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হচ্ছে, নাকি আসলে এর পেছনে কোনো বড় রাজনৈতিক হিসেব নিকেশ আছে। অন্যদিকে 35 বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন, একটি সফল রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির অবস্থা বদলে যাবে, ক্ষমতা ভারসাম্য হবে রাজনীতি এবং প্রধানমন্ত্রীর, এই সব কিছু নিয়ে আজকে নতুন বাংলাদেশের আয়োজনে কথা বলতে চাই। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে উপস্থিত আছি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট, আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ, এবং আমাদের আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যে এসে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আলোচনার আজকের বিষয় আমরা যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে কোন জায়গাতে আমরা এখন আছি, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই, এবং সে কারণেই আমাদের আজকের বিষয় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কিনা। অতিথিরা যারা আছেন তাদের কাছে যেতে চাই। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনার কাছেই আসি। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা একটা ভারসাম্য আনা হবে। 35 বছর পর অংশগ্রহণমূলক রাজনীতি হলো এবং মানে নির্বাচন হলো, রাষ্ট্রপতি নির্বাচন, এবং আজকে আমরা জানি যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনে উঠলেন। এই যে একজন রাজনীতিবিদ থেকে রাষ্ট্রপতি হওয়া, তার একটা দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, এবং যে কোনো দল, যে কোনো বয়সী মানুষ, যে কোনো মতের মানুষ সকলে মিলেই আমার মনে হয় যে একজন তাকে যোগ্য রাষ্ট্রপতি হিসেবে চিহ্নিত করেছেন। একটু বলবেন আপনার জায়গা থেকে যে এবারের রাষ্ট্রপতি কেন অন্যবারের চেয়ে আলাদা? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
দেখুন, আমি শোয়ের শুরুতেই প্রথমেই অভিনন্দন জানাতে চাই আমাদের বর্তমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। উনি দেখুন এমন একটি মানুষ, রাজনীতিতে এত পরিচ্ছন্ন মানুষ আমার মনে হয় বাংলাদেশে এত সমসাময়িক সময়ে ছিল কিনা আমি জানি না। আপনি যদি দেখবেন যে গত 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন উনি করেছেন, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া উনি সারা বাংলাদেশ সফর করেছেন, কিন্তু আমার মনে হয় নিন্দুকেরাও ওনার মুখ থেকে একটি বাজে শব্দ বের হয়েছে বা এসেছে বলতে পারেননি। সেজন্য আমি মনে করবো এবারের যে রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন, আমার মনে হচ্ছে তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের 18 কোটি জনগণের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবং আপনি যেমনটি বলছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কি না, দেখুন যখন ঐক্যমত্য কমিশন হয়েছিল, ঐক্যমত্য কমিশনে অনেকগুলো প্রস্তাব ছিল। সে অনেকগুলো প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করার মতো অনেকগুলো প্রস্তাব ছিল। সেক্ষেত্রে বিএনপি, আমি যদি ভুল না বলি, দুটি বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। যে বলা হচ্ছিল সেখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করবেন রাষ্ট্রপতি, আইন কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করবেন রাষ্ট্রপতি, প্রেস কাউন্সিলের সদস্য এবং চেয়ারম্যান নিয়োগ করবেন রাষ্ট্রপতি, এবং আরেকটা হচ্ছে আইন কমিশনে। মোট 4টি কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, আইন কমিশন এবং প্রেস কাউন্সিল, এই 4টির সদস্য এবং চেয়ারম্যান নির্বাচন করবেন রাষ্ট্রপতি। আর এর বাইরে আরও দুটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এই দুটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখন যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে 35 বছর পরে, দীর্ঘ 35 বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, মানে একটি কম্পিটিটিভ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। আমার মনে হয় এখন যেহেতু সরকার যে সংবিধান সংশোধন করার জন্য যে কমিটি অলরেডি গঠিত হয়েছে, সেই কমিটি শেষে নিশ্চয়ই যদি সেই কমিটি একমত হয় সংবিধান, যদিও বিরোধী দল এখনও তাদের সদস্যদের যে নাম ছিল সেই নামগুলো তারা দেননি, তাদের বাইরে সরকারি দল এবং অন্যান্য দলগুলো তারা কিন্তু তাদের সেই কমিশনের সদস্যগুলো নিয়ে সংবিধান সংশোধনের জন্য সেই কমিটি অলরেডি হয়ে গিয়েছে, কমিটির কার্যক্রম চলমান। সেক্ষেত্রে আমার মনে হয় জুলাই সনদের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলো যদি পাশ করে ফেলে তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বেড়ে যাবে, এখানে এর কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আর একটু বলে রাখি, আমাদের সঙ্গে আমাদের আরও একজন অতিথি এসে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। আমন্ত্রণ আপনাকেও। ফারুক হাসান, আপনার কাছে আসি। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে 35 বছর পর রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচন, এর সাথে বলা হচ্ছে যে মানুষের মনের মধ্যেও একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, যে কথা আসলে নির্বাচনের আগে দেওয়া হয়েছিল, যে রাষ্ট্রপতির ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতায় একটা ভারসাম্য আনা হবে। আপনারা সেই জায়গাটাতে কি ধারণা রাখেন? এটা আসলে জরুরি কিনা, কতখানি প্রয়োজন, সরকার কি ভাবছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-এর সম্মানিত দর্শক যারা দেখছেন। আমার 2 সমালোচক, আসলে দেখেন, আর্টিকেল 70 বাতিলের জন্য আমরা দীর্ঘ 15-16 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, কথা বলেছি, এবং এই দাবির সাথে বিএনপি, জামাত, গণ অধিকার বা অপরাপর যে রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু একমত। সুতরাং এটা মানে নিঃসন্দেহে বলা যায় যে আর্টিকেল নাম্বার 70 আমাদের কনস্টিটিউশনে থাকবে, এটা আমরা কেউই চাই না। এখন কথা হচ্ছে, দীর্ঘ 35 বছর পরে একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একজন রাষ্ট্রপতি আমরা পেয়েছি। এটা অত্যন্ত একটা আনন্দের এবং গর্বের বিষয়। এই যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ, এই গণতান্ত্রিক বাংলাদেশে যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনের অংশ হিসাবে আমরা কিন্তু এই অ্যাচিভমেন্টটা ইতিমধ্যে অর্জন করেছি। এবং এই অর্জনের পিছনে বিরোধী দলকে আমি একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই, যে তারা এই নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও তারা অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ না করলে হয়তো বা এই যে দীর্ঘ 35 বছর যে ধারায় চলেছে, যে এক দল এক প্রার্থী অটোমেটিক্যালি নির্বাচিত, কোনো ভোট কিংবা নির্বাচনের প্রয়োজন নেই। তো আমরা আসলে ওই ধারা বা ওই সিস্টেমটা আর দেখতে চাই না। সব জায়গায় প্রতিযোগিতা হবে, একজন নির্বাচিত হবেন, এবং আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে আমরা কিন্তু ধরেন যে আমাদের আগামী দিনের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব। এখন সেটা হচ্ছে এই যে নির্বাচন, যে নির্বাচনটা হলো, দেখেন এখানে ভেরি ইন্টারেস্টিং, আর্টিকেল নাম্বার 70 যদি না থাকতো তাহলে কি হতো ফলাফলটা। যেমন বিরোধী দল তারা দাবি করে যে আর্টিকেল নাম্বার 70 না থাকলে আমাদের প্রার্থী বিজয়ী হতেন, মানে এরকম একটা বিষয়। আমি মনে করি আর্টিকেল নাম্বার 70 যদি নাও থাকতো, তারপরেও যে গত 20 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে সরকারি দলের প্রার্থী নিশ্চিতভাবে বিজয়ী হতেন। যেমন ধরেন, আমি আসছি, যেমন ধরুন এখন সরকারি দলের ভোটার সংখ্যা কত, তাদের পার্লামেন্টে এখন এমপির সংখ্যা 213 জন, আর নারী এদিকে পেয়েছে প্রায় 38 জন। সব মিলিয়ে ধরে নিলাম সরকারি দলের ভোটার 250, আর বিরোধী দলের ভোটার 90 জন, তাদের পার্লামেন্টারিয়ান, নারী পেয়েছে 12টি, সব মিলিয়ে 100 ধরে নিলাম। এখন আর্টিকেল নাম্বার 70 যদি না থাকতো
তাহলে আসলে সরকারি দলের কতজন ভোটার মানে তাদের দলের প্রার্থীকে বাদ দিয়ে ধরেন বিরোধী দলের প্রার্থীকে ভোট দিতেন? আপনার কি অ্যানালাইসিস, মানে আপনার কি মনে হয়? আপনি অ্যানালাইজ। আমার ধারণা ধরে নিলাম 50 জন ক্রস করার কোনো কথা না, এবং 50 জন সরকারি দলের ভোটার ধরেন বিরোধী দলের প্রার্থীকে ভোট দিলেন, তাহলে ফলাফলটা কিরকম হয়? 250 থেকে সরকারের যদি 50 জন মাইনাস হয়ে যায় তাহলে সরকারি দলের ভোটার থাকে প্রায় 200, আর এদিকে বিরোধী দলের ভোটার সংখ্যা কত? 100। এখানে যদি 50টা এসে যোগ হয় তারপরে হয় 150, তার মানে 200 কিন্তু সরকারের পক্ষের ভোটার। সরকারি দলের প্রার্থী যিনি তিনি কিন্তু অটোমেটিক্যালি তারপরও বিজয়ী হবেন। বাংলাদেশের যে দীর্ঘ 50 বছরের কালচার, এই কালচারে নিজেদের দলের প্রার্থীকে রেখে বিরোধী দলের প্রার্থীকে ভোট দিয়েছে এই সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য, আমরা বেরোতে পারি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি আর্টিকেল নাম্বার 70 যদি না থাকতো সবচেয়ে ভালো হতো, উত্তম হতো। তারপরেও এখন যিনি নির্বাচিত হয়েছেন, ধন্যবাদ আপনাকে, আরেকজনকে সময় দিতে হবে ফারুক হাসান, কিন্তু একটু একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যেমনটা ভাবছেন বিরোধী দলও একটা ভাবছে। বিরোধী দল মনে করছে যে আর্টিকেল 70 না থাকলে তারা হয়তো না, আমরা তো একমত। এটা সম্পূর্ণ আর্টিকেল নাম্বার 70, এটা সম্পূর্ণ আপনি যে আমি 30 সেকেন্ডে ক্লিয়ার করে দিই। আমি এই যে আর্টিকেল নাম্বার 70 বাতিল করার জন্য তো আপনার একটা প্রসিডিউরের মধ্যে ঢুকতে হবে। সরকার কিন্তু ইতিমধ্যে একটা প্রসিডিউরে ইন করেছেন, সেটা হচ্ছে কি? সেটা বলতে চাচ্ছি না, আপনি আমার কথাটা শুনুন। আমি বলার চেষ্টা করলাম যে বিরোধী দলের যে ধারণা, যে প্রত্যাশা, আপনিও একটা ধারণার কথা বললেন যে হয়তো 50 জনের বেশি ভোট দিবে না, সুতরাং এখানে সবাই ধারণা করেই কথা বলছে, কে সঠিক কে ভুল সেই জায়গাটায় যাওয়া বোধহয় একটু বোঝাপড়ার ব্যাপার রয়েছে। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে একটু ভিন্ন প্রশ্ন করি। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রী সভায় রদবদল বলা হচ্ছে, রাজনৈতিক মহলে দুই ধরনের মূল্যায়ন হচ্ছে এটা নিয়ে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্ষমতাসীন দলের যে কাজের গতি, সেই কাজের গতি আরো বাড়বে। আবার অনেকেই মনে করছেন যে সরকার মুখে না বললেও ভিতরে ভিতরে এক ধরনের চাপে রয়েছে, একটা কোনো অস্থিরতা সরকারি দলের মধ্যে আছে। আপনার ধারণা কি একটু বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। রদবদলের ব্যাপারে আসলে খুব আশাবাদী হওয়ার মতো কিছু হয় নাই। এমন কোনো মানুষজন কোনো ডিফারেন্ট দায়িত্ব পায় নাই যে কারণে খুবই এক্সাইটেড ফিল করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটাকে তারেক রহমানের জুতোয় পা দিয়ে চিন্তা করেন, তার সামনে সংকটগুলো কি কি। একটা হচ্ছে তার দলের ভিতরে সিনিয়র বনাম জুনিয়র একটা ক্রাইসিস আছে, ত্যাগ, বঞ্চনা, বয়স, প্রবীণ, বাবার সাথে রাজনীতি করেছে, মায়ের সাথে রাজনীতি করেছে, দলের সংকটের সময় দল ছেড়ে যায় নাই, এই বিষয়গুলো মাথায় কাজ করে। আবার উল্টো দিকে হচ্ছে যে এই মানুষগুলো 80 ছুঁই, এই মানুষগুলো আসলে ফাংশনাল না। একটা রাষ্ট্র দেখবেন তার প্রজাতন্ত্রের কর্মচারীর জন্য একটা বয়স বেঁধে দেয়, 60, 62, ইউরোপে 65, 67, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের টিচার এবং জাজদের জন্য এটা 65-তে রাখা আছে। এটা কেন দেয়? কারণ একটা সার্টেন টাইমের পরে মানুষের এইজিংয়ের একটা ন্যাচারাল প্রসেস আছে, তার ফাংশনালিটি কমে যায়। তাহলে চিন্তা করে দেখেন, বাংলাদেশের একটা বিশাল সংখ্যক প্রজাতন্ত্রের কর্মচারী চাকরি শেষ হওয়ার পরে তারা আবার পলিটিক্সে আসেন। তিনি আমলা ছিলেন, সেনা কর্মকর্তা ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন। এর মানে হচ্ছে তার রাজনীতির চাকরিটা 60-এর পরে শুরু হয়, অভিজ্ঞতা সহ। স্যাডলি আর কি, দুঃখজনকভাবে সত্য আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাস্তবতাগুলো যারা দল পরিচালনা করেন বাংলাদেশে, তাকে খুব মাথায় রাখা লাগে। ডিফিকাল্ট টাইমে পার্টিকে টাকা দিয়ে কে সাহায্য করছে, লিফলেটের জন্য কে টাকা দিয়েছে, এইরকম অনেকগুলো বিষয় তারেক রহমানকে ডিল করতে হচ্ছে। তার জায়গা থেকে যদি দেখেন, দলের বিএনপির আমাদের যারা সিনিয়র ভাই ব্রাদাররা আছে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি, শরিক যুগপদে আন্দোলন করছে, তারা অনেকে বোধ করছেন যে আমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছিল ওয়াদার বরখেলাফ হচ্ছে। কদিন আগে মিটিং করলো যমুনাতে, তারা সেখানে তাদের কষ্টের কথা বলেছেন, এগুলো আছে। প্রশ্ন হচ্ছে যে এই দাবি দাওয়াগুলো পূরণ করতে গিয়ে সরকার যে সবচেয়ে বড় ফেইলিয়ারের কাজটা করছে, ন্যাশনাল ম্যান্ডেটের সাথে সে আসলে মানে তাল মিলাইতে পারছে না, যে জাতি আসলে তার কাছ থেকে কি ধরনের লোক দেখতে চায়, কি ধরনের লোকদেরকে তিনি দায়িত্ব পাচ্ছেন বলে দেখতে চায়। এখন আমি ব্যক্তিগতভাবে কারো কোনো মন্ত্রী পর্যায়ে যাব না। প্রশ্ন হচ্ছে যে অলমোস্ট কারো কোনো সাকসেস নাই। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট বলেন গত 6 মাসে, অথবা হচ্ছে মিনিস্টেরিয়াল ক্যাবিনেট পজিশনে তো ছিলেন কয়েকজন, তারা মোটা দাগে আসলে কি করেছেন? তাকে প্রমোশন দিলেন, আবার যাকে বাদ দিয়েছেন সে এমন কি ফেলিওর করছে তাকে বাদ দিলেন? তাদেরও আহামরি কোনো সাকসেস আমি দেখি না আর কি। তো বাদও বা কেন দিলেন, কেনই বা আবার প্রমোশন দিলেন?
আমি মোটা দাগে রাষ্ট্রের জায়গা থেকে, নাগরিক জায়গা থেকে, সরকার পরিচালনার জায়গা থেকে এখানে কোনো মানে সিরিয়াস কোনো অবজারভেশন দেখতে পাচ্ছি না যে আপনি কিসের ভিত্তি মূল্যায়ন করেছেন। এটা পিওরলি দলের ভিতরের লেনদেন। এটা দলীয় প্রধান জানেন যে আসলে দলের ভিতরে কি করতে হবে না করতে হবে, বাস্তবতা কাকে দিবেন না দিবেন, কিন্তু দেশবাসীর এক্সাইটেড হওয়ার মতো, খুশি হওয়ার মতো এখানে কিছু হয় নাই। বরং আমি বোধ করছি যে সংকটগুলোর গভীরতা সরকার আসলে টের পাচ্ছে না। তারা মনে করতেছে 10 সেমিস্টারের অনার্স কোর্স তো মাত্র 1 সেমিস্টার গেল, ওটা আমরাও লেখাপড়া করার সময় এগুলো করতাম আর কি, ফার্স্ট ইয়ার তো কেবল শুরু হয়েছে, 9 মাস যাক না, ওই 11তম মাসে পরীক্ষার রুটিনটা আসুক তারপরে পড়ালেখা শুরু করবো আর কি। রাষ্ট্র তো অনার্স কোর্সের মতো না যে আপনি ফার্স্ট সেমিস্টার চলে গেছে, আরো 9টা সেমিস্টার আছে, আপনি বোধ করছেন হেলায় ফেলায় চলে যাবে। এসেই বলেছে আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যান কি এখন তাহলে কাজ করছে না? ওয়েল, প্রশ্ন হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান, এই কথাটার তো কোনো তাফসির শুনি নাই। এটা তো একটা স্টেটমেন্ট যে আমি দাবি করলাম যে আমি ডাক্তারি পাশ করেছি, কিন্তু আমি প্র্যাকটিসও করি না, আমি হাসপাতালেও যাই না, আমার সনদও নাই, আমি গাউনও পরি না, সকালবেলা বেরো হই না, 8টার সময় কোনো মেডিকেল কলেজেও যাই না, সন্ধ্যা 6টার পরে কোথাও রুগী দেখতেও বসি না, কিন্তু আমি বলছি আমি আই এম এ ডক্টর। এখন প্রশ্ন হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান বলবার মধ্য দিয়ে জাতি তো দেখতে চাচ্ছে যে আপনার আসলে প্ল্যানটা কি। আমরা কোনো ইস্যু রিজলভ করবার জায়গায় সরকারের কাছ থেকে সিরিয়াস কোর্স অফ অ্যাকশন দেখতে পাচ্ছি না। জ্বালানিতে গত 6 মাসে 2বার 2টা ফেজে বড় ধরনের ক্রাইসিসে সরকার পড়েছে। এটার দায় বিএনপি সরকারের না, কিন্তু এটাকে ম্যানেজ করবার দায়িত্ব বিএনপি সরকার। অথবা এখন কি ভাবছে, এখন কি প্ল্যান হচ্ছে, তাহলে কি বিষয় আপনাকে যেটা বলতে হবে যে ইয়েস এই ফেলিওর গুলো আছে, আমরা দুঃখিত জনগণের কষ্টের জন্য, আমরা এটা করব, এই করতে পারি, কোনো প্ল্যান নাই। দেখবেন যে এক এক মন্ত্রীর বক্তব্য একরকম। জ্বালানি মন্ত্রী বলছে অপেক্ষা করা ছাড়া কিছু করা নাই, প্রতিমন্ত্রী বলছে টাকা নাই আনবো কোত্থেকে, অর্থমন্ত্রী বলছে যুদ্ধের পরে অবস্থা থেকে অর্থনীতির অবস্থা খারাপ, 2-4 বছর এইভাবে ওয়েট করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে বক্তব্যগুলো তো আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে পড়লো না। আই হ্যাভ এ প্ল্যান মানে একটা সলিড জায়গা আছে যে হ্যাঁ এটা একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমাদের তৈরি করা না, আওয়ামী লীগের তৈরি করা, এই ক্রাইসিসটাকে আমরা এইভাবে ডিল করছি আপাতত, আগামী 2 বছর 3 বছর 5 বছরের ভিতরে আমি এই কোর্স অফ অ্যাকশনটা ফলো করব। আপনাকে আশ্বস্ত করতে হবে, তো সেটা তো আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। একটা বিরতির পরে আবারও ফিরবো আলোচনায়। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, ফিরছে একটু পর, থাকুন সঙ্গে। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, 3 জন অতিথি নিয়ে আমাদের আজকের আয়োজন। কথা বলছিলাম রাষ্ট্রপতির ক্ষমতা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আরও একবার আলোচনায় ফিরতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ যে কথা বললেন যে সরকার আসলে যেভাবে করে প্ল্যান করছেন তার সুফল আদৌ মানুষের কাছে যাবে কিনা সেটা নিয়ে যেমন সংশয় রয়েছে, আবার এই যে রদবদল করলো সেটাও এক ধরনের প্রাসঙ্গিক কিনা তাও তিনি প্রশ্ন রাখবার চেষ্টা করলেন। আপনার জায়গা থেকে বলবেন, আমরাও কিন্তু দেখলাম যে আলোচনায় বিভিন্ন জায়গায় এসেছে কোনো একজন মন্ত্রী একাই 3টা মন্ত্রণালয় সামলাচ্ছেন, আবার দেখা যাচ্ছে এক জায়গায় একাধিক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আবার দেখা যাচ্ছেন কোথাও কোথাও সাব করে তারপর হচ্ছে আপনার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, তার সাথে সহযোগী দেওয়া হচ্ছে। বিষয়গুলো আসলে সাধারণ মানুষের কাছে তাহলে কি বার্তা যায়? ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন ফুয়াদ ভাই যেটা বলছেন যে কোনো প্ল্যান নেই, আসলে এখন উনি বলছেন কোনো প্ল্যান নেই, কিন্তু আমি তো বলবো প্ল্যান আছে। আপনি যদি দেখেন যে কী প্ল্যান আছে, আপনি দেখবেন যে বাংলাদেশে ফ্যাসিবাদের সময় যে প্রবলেম ছিল সেটা হচ্ছে গত 6 মাসে বিচার বহির্ভূত কোনো হত্যা হয়েছে? হয়নি। আপনি দেখবেন যে কোনো গুম হয়েছে? হয়নি। তাহলে আপনি কি এটা কি প্ল্যানের অংশ না? তো অবশ্যই প্ল্যানের অংশ হচ্ছে এই দেশে বিচার বহির্ভূত হত্যা হবে না, এই দেশে মানুষ বিনা বিচারে বিনা অপরাধ করে বিনা বিচারে থাকবে না। আপনি দেখবেন রামেশ হত্যাকাণ্ড 6 দিনে শেষ করেছে, এটা প্ল্যানের অংশ। এখন এটা তো ম্যাজিক না যে আপনি আসলাম একটা টাচ করলাম এটা জাদুর পরশে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি 17 বছরে যে লুটপাট যেই এবং গত 2 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা 1.5 বছরে ছিল, আপনি যদি হিসাব করেন তাহলে এই সরকার আজকে 6 মাস হলো ক্ষমতায় আসছে, তারা এমন একটি জায়গায় বাংলাদেশটাকে পেয়েছে যেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না। আপনি দেখবেন গত 6 মাসে কি একজন লোককে বলতে পারবেন যে কোনো একটি স্ট্যাটাসের কারণে, কোনো একটি কথা বলার কারণে টক শোতে কোনো একটি মিডিয়া বন্ধ হয়েছে, কোনো একটি মিডিয়ায় কাউকে চাপ দিয়েছে, এরকম কিছু আপনি দেখছেন? আপনি কিন্তু দেখেননি। তাহলে এটা তো প্ল্যানের অংশ যে মানুষ নির্ভয়ে কথা বলবে, মানুষ নির্ভয়ে রাস্তায় বেরোবে। হ্যাঁ, 24 পরবর্তী সময়ে বাংলাদেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, সে কারণে আমি বলবো যে হয়তো আইনশৃঙ্খলা 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বাট সেটি সরকার চেষ্টা করছে সেই জায়গাগুলোতে রিকভার করার জন্য। আপনি পুলিশের তো এখনও মনোবল আসে নাই, আপনি যেই অবস্থায় ছিল পুলিশি ব্যবস্থাটা ভেঙে গেছে। আপনি এই থানাগুলোতে হামলা হয়েছে, সেখানে যে কারণে হোক পুরোপুরি ওয়ার্ক করতে পারছেন। আপনি ফ্যাসিবাদের যে একটি অংশ, আমি বারবার বলি যে ফ্যাসিবাদ হচ্ছে হাসিনা সহ একটি সেট আপ চলে গিয়েছে, কিন্তু
এরপরে যে সেটআপগুলো রয়েছে সেই জায়গাগুলো সেই লোকগুলো তো রয়ে গিয়েছে প্রশাসনে, পুলিশে, অ্যাডমিনে, সব জায়গায়। তা আপনি শুধুমাত্র একটি মন্ত্রিসভা 60 জন 70 জন দিয়ে আপনি এত বড় একটি অর্গান, এত বড় রাষ্ট্রযন্ত্রকে আপনি তো এটাকে ওয়ার্ক করতে হলে, অ্যাক্টিভ করতে হলে সময় লাগবে। এটাকে এই সময়টা তো আপনাদেরকে দিতে হবে। আজকে যে বিদ্যুতের সংকট, আপনি দেখবেন যে বিদ্যুৎটা কেন সংকট হয়েছে, কুইক রেন্টাল করেছে, কুইক রেন্টাল করে তারা কুইক দুর্নীতি করেছে। তারপর এখন আপনি দেখবেন যে গভর্নমেন্ট তো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে আমাদের যে কয়লা খনিগুলো ছিল, সেই কয়লা খনিগুলোতে উত্তোলন শুরু হয়েছে, যেটি ষড়যন্ত্রের কারণে, বিদেশি রাষ্ট্রগুলো ষড়যন্ত্রের কারণে কয়লাকে আমদানিকে নির্ভর করার জন্য সেই কয়লা কেন্দ্রগুলোতে কয়লা উৎপাদন শুরু হয়েছে। বিদ্যুতের সমস্যাটা একটি দীর্ঘমেয়াদী সমস্যা, এটা হয়তো একটু সময় লাগবে। সরকারের প্ল্যান যদি বলে, আমি বলি একটি কথার জন্য কথা, বিরোধিতার জন্য বিরোধিতা। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে যে সব জায়গায় আমরা বিরোধিতা করবো। সরকার যে কাজ, ভালো কাজগুলো করছে, সেগুলোর প্রশংসা কি কেউ করছে না, কিন্তু বিদ্যুৎ ক্ষেত্রকে ঢেলে সাজানোর জন্য সরকার কাজ করছে। কিন্তু সেই সময় কি আমাদের কাছে আছে? একটু সেই কথাটাই জিজ্ঞেস দেখুন, করতে চাই। অত বড় সময়, অত সময় আছে কিনা সেটি প্রশ্ন, কিন্তু সময় তো দিতে হবে, একটি মিনিমাম সময় তো দিতে হবে। অবশ্যই দিতে হবে। তাহলে যেটা বললেন ব্যারিস্টার ফুয়াদ, যে প্ল্যানটা আসলে কি, সেটা তো সাধারণ মানুষকে প্ল্যান জানতে হচ্ছে হবে। কি? প্ল্যান হচ্ছে এই দেশের, আপনি বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী করা। কিভাবে? আমরা আমদানি নীতি, আমরা আমদানি নির্ভর হতে চাই, আমরা রপ্তানি করতে চাই, আমাদের কৃষিটাকে ঢেলে সাজাতে। দেখবেন আপনি সরকার প্রথমে আসার পরে কৃষি, কৃষকরা সেচ দিতে পারছে না, কৃষি ব্যবস্থা কিভাবে কৃষকের ঢেলে জন্য সাজাবে? প্রথমে যেটা করছে, বাংলাদেশের 10 লক্ষের উপরে কৃষকদের আগে প্রথমে এসে যে লোনগুলো ছিল, যে কৃষকরা সেই লোন শোধ করে দিয়েছে, কৃষকরা কৃষকই কৃষি থাকবে কার্ড কিনা সেটা দিয়েছে, নিয়ে তো এখনো প্রশ্ন। সার ব্যবস্থা, সেচ ব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা করছে। যেহেতু আমরা কৃষি নির্ভর দেশ, এই কৃষি যদি আমাদের দাঁড়িয়ে যায়, তাহলে এই বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। এর বাইরে আরো যে কাজগুলো সেগুলো সরকার করছে, সেই সময়টা দিতে হবে। ধন্যবাদ ফারুক হাসান। এই সার্বিক জায়গা নিয়ে আপনার কাছেও আসলে এই প্রশ্নের উত্তরই জানতে চাই, যে সরকার যেভাবে এগোচ্ছে, 6 মাস পরে আবার পরিবর্তন, নতুন মানুষ। আমরা জানি যে প্রত্যেকটা জায়গাতে বসার পর কিছুদিন তো সময় লাগে সেই মন্ত্রণালয়টাকে বুঝে নিতে, বোঝাপড়া করতে, সহকর্মীদের সঙ্গে মিলে একটা প্ল্যান করে সেটাকে এক্সিকিউট করতে। এই যে 6 মাস পর রদবদল হলো, এই মূল্যায়নটা আপনার চোখে কেমন? ধন্যবাদ। আমি ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দেই। ব্যারিস্টার ফুয়াদ ভাই বললেন যে এই 6 মাসে সরকার দৃশ্যমান এমন কিছু করে নাই যার জন্য জনগণ আনন্দিত হবে বা আন্দোলিত হবে, যেটাকে বলে উৎফুল্ল আর কি। তো জনগণ হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট বিরোধী দল কিন্তু সরকারের একটা সিদ্ধান্তে ব্যাপক উৎফুল্ল, এবং তারা আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে সরকারকে একটা ধন্যবাদ জানিয়েছেন। যেমন ধরেন, সরকারের বয়স 6 মাস, 6 মাসে একটা বাচ্চা যেমন হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, বা তার কাছে ওই এক্সপেকটেশনটা করাটাও যেমন বোকামি, ঠিক একইভাবে সরকারের এই 6 মাসে সকল সমস্যার সমাধান সরকার করে ফেলবে আর বাংলাদেশকে একটা জান্নাত বানিয়ে দেবে, এই আশা করাটাও বোকামি। হ্যাঁ, আমি বলি যে 6 মাসে সরকারের অনেকগুলো জায়গায় অর্জন আছে, আবার কিছু কিছু জায়গায় তারা ব্যর্থতারও পরিচয় দিয়েছেন, একবারে স্বীকার করছি। জ্বালানি সংকট তারা সঠিকভাবে ডিল করতে পারেন নাই, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের প্রত্যাশিত কাঙ্ক্ষিত উন্নতি ঘটাতে পারে নাই, আমরা স্বীকার করছি। এবার আসেন, এই যে 6 মাসে সরকার একটা মেরুদণ্ড শক্ত কূটনীতি তারা দাঁড় করাতে পেরেছেন, এটা কি আপনাদের চোখে পড়ে না? উনি বললেন এনি সিঙ্গেল ডিপার্টমেন্ট আপনি দেখান তো যেখানে সরকারের ভালো সাফল্য আসছে, অথচ আমি ওনাকে একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই 6 মাসে সরকারের যে কূটনীতিক সাফল্য, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। এই 6 মাসে জনগণের জন্য সরকার এই 6 মাসে এমন একটা কূটনীতি দাঁড় করিয়েছে যেটা বিগত 55 বছর আমরা দেখি নাই। আজকে যখন ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এসে দাওয়াত করলেন, ভারতে সফরের জন্য আমন্ত্রণ জানালেন, তিনি কিন্তু ওই মস্তক অবনত করে এক বাক্যে রাজি হন নাই, তিনি পাল্টা কন্ডিশন জুড়ে দিলেন। এই যে পাল্টা কন্ডিশন জুড়ে দেওয়ার যে হিম্মত, যে সাহস, বিগত 55 বছরে এনি সিঙ্গেল একটা এক্সাম্পল আপনি দেখান তো যে কোন গভর্নমেন্ট বিগত 55 বছরে ভারতের চোখে চোখ রেখে পাল্টা কোনো কন্ডিশন দিয়েছিল? নো, দিতে পারে নাই। তো এই সরকার যে হিম্মত দেখিয়েছে, দ্যাট মিন্স আমাদের যে কূটনীতি, আমাদের যে ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসি এখন মাজা শক্তওয়ালা ডিপ্লোমেসি। সুতরাং এই মাজা শক্তওয়ালা ডিপ্লোমেসির কারণে আপনারা কিন্তু একটা সরকারকে ধন্যবাদ দিয়েছেন। এখন আমি যদি আমাদের বিরোধী দলীয় আমাদের অন্যতম নেতা ব্যারিস্টার ফুয়াদ ভাইকে জিজ্ঞেস করি যে ভাই, তাহলে আপনারা কি এখানে নিজেরা স্ববিরোধী একটা অবস্থান নিয়েছিলেন কিনা, যে আপনারা বলছেন সরকারের কোনো অর্জন নাই, আমার সরকারের এই অর্জনের কথা ধন্যবাদ দিয়েছেন। একটু বলবেন আপনি আরেকটা বিষয় দেখেন, এই আরেকটা 30 সেকেন্ড, তারা কিন্তু একটা শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে, ছায়া মন্ত্রিসভা বিরোধী পক্ষ থেকে। এই ছায়া ক্যাবিনেটের প্রত্যেকটা মিনিস্ট্রির মন্ত্রী আছে তাদের, তো তাদের এই যে মন্ত্রীরা ধরেন যে জ্বালানি মন্ত্রী, ওই মন্ত্রীরা তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছে না কেন? তাহলে তোমরা কম্পেয়ার করতে পারি যে সরকারের মিনিস্টার ফেইল, তাদের পরিকল্পনা ইজ বেটার। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি বলবেন, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রথম কথা হচ্ছে, এটা বলি নাই যে সরকার 6 মাসে প্রশংসা করবার মতো কিছুই করেনি।
যেখানে মিনিস্টেরিয়াল চেঞ্জ হয়েছে তাদের কথা বলেছি, জি। যাদেরকে প্রমোশন দিলেন এবং যাদেরকে বাদ দিলেন। এক্সাইটিং কোনো কন্ট্রিবিউশন যেমন নাই, যাদেরকে বাদ দিয়েছেন খুব বড় ধরনের ভুল ত্রুটি করে ফেলেছে, ওটা এরকম না। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কলিগ যেটা বলছিলেন আর কি, যে প্ল্যানের ব্যাপারে। প্ল্যান আমি বলে দিই বিএনপির উত্তরটা। প্ল্যান তো বিএনপির 31 দফা। যদি বলেন বিএনপির প্ল্যান কি, বিএনপির প্ল্যান হচ্ছে নির্বাচনী ইশতেহার। আমরা 6 মাস পূর্তিতে আমরা ব্রিফিং করে দলের পক্ষ থেকে বলেছি যে মিনিমাম 12 থেকে 13টা দফা তারা বরখেলাপ করেছেন। দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে সময়ের কারণে, অর্থের কারণে, বাস্তবতার কারণে আমি একটা জিনিস করতে পারছি না, আর দ্বিতীয়তটা হইলো আমি পরিকল্পিতভাবে ওইটার অ্যাগেনস্টে চলে যাচ্ছি। আমি যেটা ওয়াদা দিয়েছিলাম এটার ঠিক বিপক্ষে অবস্থান নিয়েছি। এখন সেটা প্ল্যানের আসলে অংশ কিনা। এখন আমরা যদি, যেহেতু আমরা জানি না যে আই হ্যাভ এ প্ল্যানের এটার কোনো তর্জমা, কোনো লিফলেট, কোনো তাফসিরের বই, কোনো কিছু আসছে কিনা, কিন্তু 31 দফাকে এবং ইলেকশন ম্যানিফেস্টোকে যদি ধরে নেই ওটাই তার আই হ্যাভ এ প্ল্যানের এক্সটেনশন, তাহলে তিনি তো এখান থেকে সরে যাচ্ছেন, ওয়াদার খেলাফ করছেন। এখন আপনি কতক্ষণ সময় দেবেন এটা বলার জন্য? প্রথম কথা এক্সাম্পল দিই। 31 দফাতে বলা আছে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করে যোগ্যতা মেধার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। কোনোখানে ক্ষেত্রে যেখানে প্রযোজ্য সেখানে আমেরিকার মতো ব্রিটিশ স্টাইলে সিনেট হিয়ারিং করবে, মানে সংসদে স্ট্যান্ডিং কমিটির সামনে শুনানি করবে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হলো? বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, কর্পোরেশনে আপনার লোক দিল, পিএসসিতে দিল, দুদকে দিল। কিভাবে হলো? প্রোটোকল। আপনি একটা হলো যে আপনি দিতে পারলেন না একটা জিনিস, দেন নাই এক জিনিস, কিন্তু ঠিক উল্টাটা কেন করলেন? তাহলে ওয়াদা দিলেন কেন? আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে ওয়াদা দেওয়া ছিল ক্রীড়া সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে আপনি দলীয় মনোনয়ন দেবেন না, আওয়ামী লীগের মতো। কি করলেন? প্রশাসনকে দলীয়করণ করা হবে না। ওটা ধরেন তো স্পেসিফিক বলছে, ওটা তো ধরেন মোটা দাগের কথা। তো এসে আপনি কি করলেন? বাবার দোয়া ক্রিকেট বোর্ড বসাইলেন, ছেলে মেয়েদেরকে, বউদেরকে বসাইলেন ওখানে। এরপর একটা পাতানো 18 সাল মার্কা নির্বাচন করলেন, করে ক্রিকেট বোর্ডটা ধ্বংস করে দিলেন। আমিনুল ইসলাম বুলবুলের মতো লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশে কয়জন তৈরি হয়েছে বলেন? এটা একটা দল করে না। আইসিসির একটা অত্যন্ত বড় জব ছেড়ে বিনামূল্যে বাংলাদেশকে সার্ভ করতে আসছে। আপনি 6 মাস, 1 বছর, টার্মটা শেষ হলে তামিম ইকবালকে সভাপতি করতেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো জামাত করে না, তাকে লাঠিগুতা দিয়ে 5 দিনের মধ্যে বিদায় করতে হবে আপনার। এখন আইএমএফ যে লোন দিচ্ছে না আপনাকে, কারণ তাদের কলিগ তো একসাথে চাকরি করেছে তারা একসাথে। আপনি আপনার ইয়েতে বলেছেন যে আপনি মাজদার হোসেন মামলার আলোকে, যদি আমার কলিগ আইনজীবী, আপনি সচিবালয় করবেন, বিচারপতি নিয়োগের নীতিমালা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারটা করে গেছে, আপনি র্যাটিফাই পর্যন্ত করলেন না। আপনি 31 দফাতে বলেছেন যে গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশনের এই বিষয়ে আপনি আইন করবেন। এটা যেটা অর্ডিন্যান্স করা হয়েছে এটার আপনি বিরোধিতা করেন নাই, নোট অফ ডিসেন্ট দেন নাই, আপনি ওটা বাতিল করে দিয়েছেন। বাজে একটা আইন, আওয়ামী লীগের 2000 আইনের থেকে একটা বাজে আইন করেছেন। এগুলো তো আই হ্যাভ এ প্ল্যানের সাথে যাচ্ছে না, এগুলো আমাদেরকে আশঙ্কিত করছে। জি, ধন্যবাদ আপনাকে। আরো একটা বিরতিতে যেতে চাই। দর্শক যারা দেখছেন থাকুন সঙ্গে, ছোট্ট বিরতির পর ফিরছি। আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন। 3 জন অতিথি নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আছেন ফারুক হাসান, আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ছোট করে প্রশ্নের উত্তর নিয়ে শেষ করতে চাই। সরকারের মধ্যে ভেতরে বলা হচ্ছে এক ধরনের চাপেও আছে সরকার, এই রদবদল, এই সব কিছু সামলে উঠতে পারছে না, প্ল্যান করছে, এখনও প্ল্যান করছে, বুঝে উঠতে পারছে না। ফ্যাসিবাদের দোসররা যারা এখনও আছে, যে কথা আপনি বললেন, সিস্টেমের মধ্যে যারা আছে, এদের সবাইকে তো ফেলেও দেওয়া যাচ্ছে না। এই সব কিছু নিয়েই সরকার এক ধরনের চাপে আছে, এরকম কথাও কিন্তু রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পত্রপত্রিকায় লেখা হচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন আসলে এরকম কোনো চাপ, অদৃশ্য চাপ আছে কিনা? ধন্যবাদ। দেখুন, আমি আপনার সাথে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে সরকার আসলে চাপে নেই, সরকার হচ্ছে প্রত্যাশার চাপে আছে। মানে জনগণের যে প্রত্যাশা সেই চাপে আছে, সরকার কোনো চাপে নাই। যেহেতু একটি সরকার বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, জনগণের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই ভোটের মাধ্যমে, একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসছে, সে অনুযায়ী জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটি চাপ রয়েছে। আর মন্ত্রিসভার যে আকার, দেখুন গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সাহিত্য মন্ত্রিসভার রদবদল সবসময় এটি একটি রুটিন ওয়ার্ক। জি, এটি একটি রুটিন ওয়ার্ক। এখানে আসলে খুব বেশি আমি বলবো যে এটা নিয়ে এত কনসার্নের কিছু নেই। এখন সরকার যেটা করতে হবে, যে সরকার জনগণকে যে তাদের যে নির্বাচনে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফাটা বাস্তবায়ন কত দ্রুত করতে পারবেন, এটি হয়তো একটি সরকার নিজের ভেতর থেকে চাপ রয়েছে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী, আমার বিগত সরকারগুলো আমরা দেখিনি যে 9টার আগে উনি অফিসে চলে যাচ্ছেন, সন্ধ্যা পর্যন্ত অফিস করছেন, শনিবার অফিস করছেন, সকলকে নিয়ে একটি কর্মযজ্ঞ চালাচ্ছেন। যে জনগণের যে এত, বাংলাদেশে একটি সীমিত সুযোগের দেশ, সম্ভাবনার দেশ, যেখানে অল্প
রিসোর্স নিয়ে এই দেশটাকে পরিচালনা করতে হচ্ছে, সেই জায়গায় আপনি দেখবেন যে এবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেকেই প্রথমবারের মতো এমপি হয়েছেন। জি। আসলে অভিজ্ঞতার একটি বিষয় রয়েছে। ফুয়াদ ভাই যেমনটি বলছিলেন যে আসলে বর্ষিয়ান যে নেতারা রয়েছেন তারা বয়সে বাড়ে নজর হয়ে গিয়েছেন। তো এই প্রবীণ এবং নবীনের মিশেলে আপনি দেখবেন যে খেলায় যদি আপনি যান যে একটি পার্টনারশিপ গড়ে উঠতে কিন্তু সময় লাগে। তো আমার মনে হচ্ছে মর্নিং শোটা ডে ভালো শুরু হয়েছে, ইনশাআল্লাহ হয়তো এটি ভালো শেষ হবে। ফারুক হাসান, একটু আগে আপনি বললেন যে কূটনৈতিক সাফল্যের কথা আপনি বললেন ভারতের সঙ্গে যেই শর্ত বাংলাদেশ জুড়ে দিয়েছে সেটি আমাদের ব্যাকবোন আরও শক্ত, এটাই প্রমাণ করছে। একটু জানতে চাই যে ভারতের সঙ্গে শর্ত জুড়ে দেওয়া বা ভারতের প্রশ্নে আপোষ না করা আমাদের কূটনৈতিক সাফল্য, একান্তই কূটনৈতিক সাফল্য কতটুকু, একই সাথে এই জায়গাতে সরকারের আরও বোঝাপড়ার সময় প্রয়োজন কিনা? আসলে দেখেন, এই যে কোট এন্ড আনকোট করে যেটা আপনি বললেন যে ভারত, আমি তো সিঙ্গেল ভারতকে এখানে আপনি উদাহরণ শুধুমাত্র ভারতের আমি দিয়েছেন। এক্সাম্পল দিলাম, যেহেতু রিসেন্ট ভারত সফর নিয়ে একটা টপ অফ দ্য লিস্টে আছে এই আলোচনাটা, এই কারণেই বলা। কিন্তু ওভারঅল আমাদের যে ডিপ্লোমেসি, যে কূটনীতি এই সরকার ইতিমধ্যে লঞ্চ করেছে, এটা অবশ্যই আমাদের মেরুদণ্ড শক্ত একটা কূটনীতি। আজকে দেখেন, আপনি যদি ওয়ার্ল্ডে মানে যে দুটো ব্লকে পুরো বিশ্ব আজকে বিভক্ত, একদিকে ইউরোপ আমেরিকা আর একদিকে চায়না রাশিয়া, আপনি বলেন তো আমরা কি মানে পরিষ্কারভাবে কোনো একটা ব্লকের পেটে ঢুকে গেছি? এখনই ঢুকি নাই, না ইউরোপ আমেরিকার পেটে ঢুকে গেছি, না চায়না রাশিয়ার পেটে আমরা প্রবেশ করেছি। বাট আমরা আমাদের স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছি সবার আগে। বাংলাদেশ যেটা ওনারা বলছেন, আমি মনে করি এখানে দেশের স্বার্থ ইজ ইম্পর্ট্যান্ট। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনি আপনার কূটনীতি ফিক্স করেন। এর আগে বিগত 15 বছর কি দেখলাম? হাসিনা সবার আগে, আওয়ামী লীগ সবার আগে, আওয়ামী লীগ ফার্স্ট। তো আমরা তো আওয়ামী লীগ ফার্স্ট বা এইরকম কূটনীতি দেখতে চাই না, আমরা কূটনীতিটা দেখতে চাই সবার আগে বাংলাদেশ। তো সুতরাং আপনি আপনার স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনি ডিপ্লোমেসি ফিট করেন, তারপরে আপনি তার আলোকে সামনে প্রসিড করেন, নো প্রবলেম। তো সেই কাজটি এই সরকার ইতিমধ্যে শুরু করেছে। ভবিষ্যতে কি করবে আই ডোন্ট নো, বাট এখন পর্যন্ত যেহেতু এটা একটা বড় অ্যাচিভমেন্ট, আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, এই যে সরকার ধরেন যে এই 6 মাসে কি করেছে না করেছে এগুলো তো অলরেডি আলোচনা হলো। এখন সরকারের সামনে চ্যালেঞ্জ বলতে কি, আমি আসলে ধরেন নিয়ার ফিউচারে সরকারের সামনে কোনো রাজনৈতিক বড় চ্যালেঞ্জ আমি এই মুহূর্তে দেখছি না। বড় রাজনৈতিক চ্যালেঞ্জ সরকারের সামনে যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ। এই মুহূর্তে সরকার বড় একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি একটা অবস্থার মধ্যে রয়েছে। বিকজ অফ আমাদের দেশি বিদেশি নানান কারণ রয়েছে, দুটো যুদ্ধ দুই দিকে চলছে, একই সাথে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। এই অর্থনীতিকে চাঙ্গা করা, অপরদিকে সরকার একটা বৃহৎ বাজেট দিয়েছে, এই বাজেটকে ইমপ্লিমেন্ট করা, সবকিছু মিলিয়ে সরকার অর্থনৈতিকভাবে চাপে রয়েছে। এখন এই অর্থনৈতিক চাপ মোকাবেলা করার জন্য শুধুমাত্র সরকারকেই যদি মানে সবকিছু আমরা চাপিয়ে দিই, তাহলে কিন্তু উচিত হবে না। কারণ গণতন্ত্রের অন্যতম দুটো এলিমেন্ট, একটা হচ্ছে সরকারি দল, বিরোধী দল। এখন তারা যদি কোঅপারেট না করে, সহযোগিতা না করে, আর সরকারের কাছে খালি সাফল্য চাই, তাহলে কিন্তু হবে না। যে কথা বললেন ফারুক হাসান, বলার চেষ্টা করলেন যে কূটনৈতিক সাফল্যের কথা, আপনার দৃষ্টিকোণ থেকে সরকারের কূটনৈতিক সাফল্য কতখানি আপনি ব্যাখ্যা করবেন? এটাকে এখনো কূটনৈতিক সাফল্য আকারে বলা যাবে না, বাট একটা জিনিস স্বীকার করতে হবে, আমরা পাবলিকলি বলেছি যে আমাদের পুরো ফরেন পলিসিটাকে যেভাবে দিল্লির পেটের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বের করে নিয়ে আসছে, এই পলিসিটা তারা কন্টিনিউ করছে। ফরেন মিনিস্টার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু বলেছে যে আমরা শহীদ জিয়ার রাজনীতিতে ফিরে যাব, ফরেন পলিসিতে ফিরে যাব। দ্বিতীয় যেটা হচ্ছে, একটা অভিমুখ তৈরি হয়েছে, ফরেন মিনিস্টার কথাটা বলেছেন যে আমাদের ফরেন পলিসির একটা নতুন জায়গা আমরা তৈরি করছি। সেই জায়গাটা কি? আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না এমন কথা আমরা কেউ বলছি না। আমরা সবাই ভারতকে সভরেন রাষ্ট্র মনে করি, প্রতিবেশী রাষ্ট্র মনে করি। একই সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যেগুলো আছে সেগুলো আমাদেরকে ডিল করতে হবে আলোচনার মধ্য দিয়ে। কিন্তু এর মানে এটা না যে কোনো শর্তে, যে কোনোভাবে, যে কোনো নামে তারেক রহমান বিমস্টেকের চেয়ারম্যান, সো আসেন ব্রিক্সে আপনাকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বসায় দিব, মানে এইটা তো মানে পলিসি হতে পারে না। একটা বিষয় দেখেন, না যাও বিমস্টেকে কি আমাদের জন্য আসলে কোনো মানে এটা প্রয়োজন নাই। বিমস্টেক দেখেন, বিমস্টেক জিনিসটা কি? এটা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। কেন করা হয়েছে? আপনার সার্ককে বাইপাস করবার জন্য করা হয়েছে। মানে বলার চেষ্টা করলাম, এটা প্রশ্নটা একটু ছোট করে করি, বলার চেষ্টা করলাম যে যেহেতু আমরা একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছি, আমাদের বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন, যেখানে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, সেই জায়গা থেকে না, ভারত এখানে দেওয়ার মতো কিছু না। এটা গরিব রাষ্ট্র, প্লাস ব্রিক্সের নিজস্ব কোনো মার্কেট ইকোনমি দাঁড়ায় নাই। বিমস্টেক সার্ককে বাইপাস করতে করা হয়েছে। তো এমন একটা প্রতিষ্ঠানে আমি কেন যাব? বিমস্টেক ভারত কেন করেছে? আপনি দেখেন 800-র মতো ছোট ছোট আইল্যান্ড মিলে আপনার আন্দামান নিকোবর একটা দ্বীপপুঞ্জ আছে ভারত সব মহাসাগরে। এইটার কাউন্টারে কুক আইল্যান্ডস আছে চায়নার, যেখানে সে স্যাটেলাইট ডিফেন্স সিটি তৈরি করেছে বেইজিং।
যে এটাকে কাউন্টার করবার জন্য হচ্ছে বিমস্টেক তৈরি করেছে চায়নাকে এবং পাকিস্তান পরিষ্কার, কাউন্টার করবার সরকারের জন্য। কূটনৈতিক সাফল্য। তাহলে আমি কেন যাব সেখানে? আমার কি ইন্টারেস্ট? বাংলাদেশকে দেখতে হবে যে আমি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ওখানে যাওয়ার জন্য আমার কোনো রেলেভেন্স নাই। যদি বাইল্যাটারাল সফরের জন্য অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ইনভাইট করা হয়, যাবে। এবং এটার জন্য এত তাড়াহুড়া কেন? মানে আমি বেইজিংয়ে যাওয়ার আগে দেখবেন যে প্রচুর অস্থিরতা, ওই মন্দিরের সমস্যা, হিন্দুদেরকে মেরে ফেলতেছে, এখানে সেখানে আক্রমণ করা হচ্ছে, একটা ক্যাওটিক সিচুয়েশন। এখন দেখেন আবার ব্রিক্সের আগে মানে প্রধানমন্ত্রী কি ভারতে নেবার জন্য যে পরিমাণ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে অপ্রয়োজন। আমি যাব না বলছি না তো। বাইল্যাটারাল সম্পর্কে আমি 6 মাস পরে যাই, 2 মাস পরে যাই। এর মধ্যে হচ্ছে যে আপনি রাষ্ট্র যখন একজন দণ্ডিত আসামিকে ফেরত চাচ্ছে, আপনি তাকে 5 তারিখে তার পলিটিক্যাল প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছেন। ক্রস বর্ডার টেরোরিজম আপনি পুশ করছেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করবার চেষ্টা করছেন। তাহলে আপনি প্রতিদিন আমার সফরেনিটিকে অ্যাটাক করছেন, আমার স্বাধীনতাকে অ্যাটাক করছেন, আমার বিচার বিভাগের রায়কে অ্যাটাক করছেন, আর আপনি প্রধানমন্ত্রীকে বলছেন তারেক রহমান তুমি আসো আমার বাড়িতে চা খাইতে। এটা তো সিম্পলি কাউন্টার প্রোডাক্টিভ। এটা তো সিম্পলি সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অবশ্যই সলিড এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি। ধন্যবাদ আপনাদের সকলকেই, ধন্যবাদ। আলোচনা আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ দর্শক, কাল রাত ঠিক 9টায় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ। আজ বিদায় নিচ্ছি।